সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতের লাইভে। প্রিয় দর্শক, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। বাংলার আকাশ, বাংলার মাটি, বাংলার মানুষের প্রাণে যে সুর বেঁচে থাকে, তাই তো আমাদের শেকড়ের গান, লোকগান। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলালেও লোকগানের মায়া এখনও যেন আমাদের মধ্যে বিরাজমান আগের মতনই। আজকে আমাদের স্টুডিওতে যে দুজন শিল্পী আছেন, তারা শুধু লোকগানের শিল্পী নন, তারা রীতিমতো লোকগানকে হৃদয়ে ধারণ করেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান দিকে রয়েছে আমার প্রিয় বাঁধন, তারপর রয়েছেন বিউটি, বাংলা ঢোলে থাকবেন শামীম ভাই, দোতারা থাকবে শ্রদ্ধেয় অনুপম দা এবং কিবোর্ডে থাকবেন সজীব ভাই। প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভাইকে নববর্ষে অনেক অনেক, বাংলা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। একটু জানতে চাই কিভাবে উদযাপিত হলো নববর্ষটি? অবশ্যই গানের মানুষ, গান দিয়ে তো হবেই। একটু যদি বিউটি একটু সকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা অবধি চলেছে। আর প্রত্যেক বছরই তাই, নববর্ষ যখন শুরু হয় একদম সকাল থেকে শুরু করে রাত অবধি প্রোগ্রাম থাকে। তো গানের মানুষ যেহেতু, গান দিয়েই শুরু হয়েছে এবং গান দিয়েই ওই রাতটা শেষ হয়েছে। বাদনের কি খবর? আমার প্রিয় বিদ্যাপীঠ, আমাদের হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের স্টুডেন্ট আমি। তো এই বছর একদম সকাল থেকে আমার রিপোর্টিং ছিল 7:20-এ, সবার আগে আমি ছিলাম। তো কলেজের অনুষ্ঠান দিয়ে শুরু এবং একদম বিকাল পর্যন্ত অনুষ্ঠানের পুরো দায়িত্ব ছিল এবং গানের একটা বিষয় ছিল। সবকিছু মিলে এই দিনটা খুব ভালো ছিল আমার জন্য। আসলে একটু জানতে চাই বিউটি, আপনার কাছেই জানবো, তারপরে একই প্রশ্ন বাঁধনের কাছেও থাকবে, যে কোনো একটি ধারার সাথে আমাদের পরিচিত হতে হয়। আসলে লোকগান দুজনই করেন এবং মোটামুটি সব ধরনের গান করলেও আপনাকে যেভাবে আমরা পেয়েছি লালন কন্যা হিসেবে আপনার একটা বুদ্ধি ছিল। একইভাবে বাঁধনকে আমরা সিলেট অঞ্চলের গানের জন্য চিনি। একটু জানতে চাই যে লালনের গানের সাথে, সাইজির গানের সাথে আপনার পরিচিতটা কিভাবে বা পরিচয়টা কিভাবে হলো? আসলে সাইজির গানের সাথে যদি পরিচয় বলতে হয়, সেটা হচ্ছে আমার অনেক সৌভাগ্যবতী আমি নিজেকে মনে করি যে সাইজির খুব কাছাকাছি আমার জন্ম, কুষ্টিয়ার পাশ চুয়াডাঙ্গা আমার জন্ম। তো ছোটবেলা থেকে আসলে মানে সাইজির গান করব এটা কখনোই ভাবিনি। ছোটবেলা থেকে সব ধরনের গান চর্চা করেছি এবং স্কুল প্রতিযোগিতা যেগুলো হতো জেলা পর্যায়ে, সব বিষয়ে অংশগ্রহণ করতাম। কিন্তু আমি যখন একটা প্রতিযোগিতায় আসলাম, তখন আমি শুরুটা করেছিলাম সাইজির গান দিয়ে। এবং সাইজির গান ছোটবেলা থেকে অনেক ভালো লাগা কাজ করতো, কারণ আমি এই প্রতিযোগিতায় আসার আগেও লালন শাহের তিরোধানে বা লালনের মেলাতে অনেকবার গান গাইবার সৌভাগ্য হয়েছে। যদিও সেটা এত বেশি সিরিয়াল থাকে বা এত বেশি মানুষের, শিল্পীর সমাগম থাকে যে ওইখানে কে কখন স্টেজে উঠবে এটার কোনো নির্দিষ্ট সময় থাকতো না। তো যেহেতু ছোট ছিলাম, এমনও হয়েছে যে সকাল থেকে শুরু করে আমি মাঝ রাতে বা একদম শেষ রাতে সময় পেয়েছি একবার একটা গান গাইবার। তো যখন আমি প্রতিযোগিতায় লালন শাহের গান দিয়ে শুরু করলাম, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রয়াত, আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন, এবং শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার, তারপর শাকিলা ম্যাম ছিলেন আমাদের বিচারক। তো আমি যখন গানটা শেষ করলাম তখন 1 মিনিট পরে উনি মুখটাও তুললেন এবং বললেন যে তুমি শুধু লালন শাহের গানই করো। এবং ওই দিনই উনি আমাকে উপাধি দিলেন লালন কন্যা। এবং কেন জানি না, আমি উনার এই মুখের কথা যখন এইটা টেলিকাস্ট হলো, তারপর থেকে ওই যে উনি স্ক্রিনে একবার বললেন, এখন অবধি কেন জানি সবার, প্রত্যেকটা মানুষের এটা, আমি কখনো কোনো স্টেজে গিয়ে আমাকে যদি বলা হয় যে আমি কিভাবে পরিচয়টা করিয়ে দিব স্টেজে, আমাকে কখনো বলতে হয় না। মানে তারা নিজের মতো করে আমাকে স্টেজে ডাকেন বা লালন কন্যা বলে। কিন্তু আমি এটাই ভাবি যে আসলে এই দায়িত্বটা এত বেশি আমার কাছে ভার লাগে এবং দায়িত্ববান, মানে দায়ভারটা এত বেশি ওজন মনে হয় আমার কাছে যে এটার যোগ্য আমি কোনোদিন ছিলাম না, আদৌ কোনোদিন হব না। কিন্তু মানুষের, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের দেয়া যে ভালোবাসার ডাক, এবং সেই সাথে মানুষের আপামর যারা শ্রোতা আছেন আমার গানকে ভালোবাসেন, তাদের যে ভালোবাসার নাম, এটা অক্ষুণ্ণ রাখবারই আমার যতটুকু চেষ্টা। এবং তারপর থেকে আসলে কেন জানি দর্শক আমাকে লালন শাহের গান শুনতেই বেশি পছন্দ করে। কিন্তু তারপর থেকে আমার কাছে মনে হলো যে না, যেহেতু আমাকে
ফিক্সড করে দিয়েছে সবাই যে আমার কাছে আমি এই ধারার গানটা আমার কাছে ভালো লাগে শুনতে, তো কেন নয়। আর আমার তো ছোটবেলা থেকে লালন শাহের গান খুব টানতো, তো হয় না যে মন থেকে চাইলে অনেক কিছু হয়। বাদনের কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে একটা গান নিয়ে নিই আপনার কাছ থেকে, তারপরে বাদনের সাথে লালন শাহের একটি গান দিয়ে শুরু করছি। শুনি। এশাদ যেখানে বারা যেখানে বারা শো
অসংখ্য ধন্যবাদ বিউটি, চমৎকার লাগলো গানটি শুনে। একটু বাঁধন আপনার কাছে আসি। সিলেট অঞ্চলের গান অনেক বৈচিত্র্যময়। আমি কার কথা বলবো আসলে, শ্রদ্ধেয় রাধারমণ দত্ত, হাসন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আমি যদি একটু জানতে চাই যে কাকে দেখে মোহিত হলেন প্রথমে, বা শুরুটাকে কার গানে আসলে আপনাকে প্রভাবিত করলো আসলে? আমি আসলে অনেক ছোটবেলা থেকে গান করি। ছোটবেলাতে আমি যখন ক্লাস 2-তে পড়ি, জি, প্রথমে আমার মার কাছ থেকে হচ্ছে গান শেখা। তারপর আমি যে এলাকায় থাকি এখানে একজন ওস্তাদ ছিলেন, প্রয়াত হয়েছেন ওস্তাদ সুরেশ সরকার। ওনার কাছ থেকে আমার তালিম নেওয়া, শেখা হাতে করি। আর সিলেটের গানের কথা বলতে গেলে মানে আমরা এখন যে গানগুলো করছি, যেমন রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিমের যে গানগুলো আছে, সেই গানগুলোর অধিকাংশ গানে কিন্তু ধামাইল গান, ধামাইল আঙ্গিকের গান বা কীর্তন আঙ্গিকের গান। একদম ছোটবেলা থেকে এই গানগুলো আমরা শুনে আসছি, কখনো বা মায়ের কণ্ঠে, কখনো বা পাড়ার গুণীজনরা যারা আছেন যারা কীর্তন করেন, সেগুলো শুনে 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 এবং সেই গানগুলোই চর্চা হতো বিভিন্ন জায়গায়, স্কুলের অনুষ্ঠানে অথবা পাড়ার কোনো অনুষ্ঠানে। তো এইভাবেই আস্তে 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 শুনতে শুনতে সেই গানের প্রতি আসলে নিজেকে বিলিয়ে দেওয়া, যেটাকে বলা হয়। লোকগান আমাকে এমনভাবে প্রভাবিত করে, কারণ একটা জিনিস কি, আপনি যে জিনিসটা শুনবেন বা যে জিনিসটা ভাববেন জীবনে সবচাইতে বেশি, সেটাই আপনার উপর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। আমাদের চতুর্দিকে হচ্ছে মহাজনদের বসবাস, রাধারমণ দত্ত বলেন, শাহ আব্দুল করিম বলেন। তো আমার ক্ষেত্রে আমার জীবনে হচ্ছে লোকসঙ্গীত শুনে শুনে বড় হয়েছে, মায়ের মুখে, মামার মুখে বা পাড়া প্রতিবেশী যারা আছেন যারা গান করেন, সেখান থেকে আমার গান শেখা এবং সেই গানগুলোকে আমি বিভিন্ন জায়গায় গেয়েছি, পর্যায়ক্রমে আজকে এই পর্যায়ে আসা। গান শুনে একটা বাঁধন। আমি প্রথমে এখন আপু খুব সুন্দর একটি গান করেছেন, লালন সাইজির একটি বাণী। আমি আমাদের সিলেটের হাসন রাজার একটি গান করার চেষ্টা করছি। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের ছত, দেখিয়া তার রূপের ছত, হাসন রাজাই লইল বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে, হাসন রাজায় হইছেন পাগল প্রাণবন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজায়, বন্ধু বিনে হাসন রাজায়, অন্য নাহি মানের বাউলা, কে
কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে। হাসুন রাজা গাইছে গান হাত তালি দিয়া হাসুন রাজা গাইছেন গান হাত তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া শোনে সাক্ষাতে দাঁড়াইয়া শোনে হাসুন রাজার পিয়া বাউলা কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে। ধন্যবাদ বাঁধন। একটা ছোট্ট বিরতি নিতে হবে, দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। জি হ্যাঁ দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। বিউটি, একটা আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সাইজি গান করার জন্য একটা ভিন্ন ধরনের মানসিকতা দরকার, নিজের একটা প্রস্তুতির একটা ব্যাপার থাকে আসলে, একেবারেই আলাদাভাবে তাকে ধারণ করা, তার বাণীকে ধারণ করা, বোঝার। আমি যদি বলি, এতদিন এই আপনার সঙ্গীত ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে প্রস্তুত করতে পেরেছেন কিনা, সেই জায়গাটাতে নিজেকে নিয়ে যেতে পেরেছেন কিনা? এটা যদি বলেন তাহলে আমি বলবো না, কারণ সাইজির গানের গভীরতা এত বেশি, এক জীবনে সেটার গভীরে ঢোকা খুব কঠিন। আমার তো মনে হয় আমি শুরু করেছি মাত্র, যেটার কুল কিনারা কোথায় আমি জানি না। এবং সাইজির গান গাইতে যে দক্ষতার প্রয়োজন হয়, বা আমার মনে হয় শুধু সাইজির গান, আমাদের অঞ্চল ভেদে তো বলা হয় সাইজির কালাম, এবং সাইজির গান শুধু গাইলেই তো মানে সাইজির গান যদি প্রপারলি গাইতে হয় তাহলে অবশ্যই সাইজির বাণী সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে, কারণ না হলে আমার মনে হয় যে সারমর্মটা সাইজির প্রত্যেকটা গানের কথায় রয়েছে, সেইটার ভিতরে আমি ঢুকতে পারবো না, এবং আমার গায়কিতে ওই জিনিসটা আসবে না। তো আমার কাছে ওইটাই বলি যে আমি মাত্র শুরু করেছি, চেষ্টা করতে পারি, আমি জানি না কতটুকু পারবো, কিন্তু আমার চেষ্টাটা অব্যাহত থাকবে, এবং মানুষের যে ভালোবাসা আমার প্রতি সেটা অক্ষুণ্ণ থাকবে, সেটার জন্য আমার যতটুকু চেষ্টা। নিশ্চয়ই নিশ্চয়ই, একটা গান শুনি তাহলে। এখন একটি হয় না যে মাঝে মধ্যে নিজেরও কিছু পছন্দের তালিকা থাকে, তো এরকমই ভালো লাগার একটি গান করছি, গানে গানে বলি, শুনি। ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
অসাধারণ গাইলেন। মাজন গান নিয়ে নিই ব্যাক টু ব্যাক একটা, তারপর প্রসঙ্গে ফিরছি। আমি এখন খুব পছন্দের একটি গান, আমাদের সিলেটের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সুযোগ্য সন্তান শাহ নূর জালাল, ওনার একটি গান, অনেকগুলো অন্তরা রয়েছে, তা আমি খুব শর্ট করে গাওয়ার চেষ্টা ঠিক করছি। আছে, ঠিক আছে, শুনি। আচ্ছা, মিনতি করি রে তোমায়, ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, এই মিনতি করি তোমায়, ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পড়ছি, আমি তোমায় ভালোবাসি, হাই গো মন্দ বলে পারা পড়ছি, বলে বলুক যার যা খুশি আমি শুনবো না, বলে বলুক যার যা খুশি আমি শুনবো না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। ছাড়িয়া সকলে আশা করেছি তোমার ভরসা, ছাড়িয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা, মিটা আমার প্রেম পিপাসা নিরাশ কইরো না, মিটাও আমার প্রেম পিপাসা নিরাশ কইরো না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। প্রাণ বন্ধু তোমারে পাইলে বলে শাহ নূর জালালে, প্রাণ বন্ধু তোমারে পাইলে বলে শাহ
ভাবনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি অসংখ্য ধন্যবাদ প্রথম। আরেকটা বিরতি নিতে হবে, দর্শক নিচ্ছে আরেকটা ছোট্ট বিরতি, ফিরছি এখন সঙ্গে থাকুন। দর্শক আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতে লাইভে। বাঁধন একটু আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রাধারমণ দত্তের গান তো আপনি করেন আসলে, যেমন ভ্রমর কয়োগী একটা খুব বিখ্যাত গান আছে, যেটা আসলে শহরে একটা ভার্সন আছে, যেটা সুরটা আমরা যারা দিলরুবা খানম ম্যাডামের কণ্ঠে যেটা শুনেছি, আমি অনেক পরে জানতে পেরেছি এটা আসলে অথেন্টিক টিউন না, টিউনটা একটা অন্যরকম আসলে। তো এই যে একটা রিসার্চের ব্যাপার থাকে, যে একটা অথেন্টিক সুর নিয়ে কাজ করা, যেটা হয়তো খুব বেশি প্রচলিত না, শহরে এসে বা শহরের চর্চায় একটা অন্য রূপ পেয়েছে আসলে, এই চর্চাটা কি আপনার করা হয় বা এই রিসার্চটা কি আপনি করেন? রিসার্চটা করা বলতে আমাদের বিশেষ করে সিলেটের অধিকাংশ গানের সুরে কিন্তু এটা না। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা শুদ্ধ ভাষায় গানটাকে করি, কিন্তু আমাদের সিলেটের যত কবি রয়েছেন, গীতিকবি যারা রয়েছেন, প্রত্যেকটা গানই কিন্তু আঞ্চলিক ভাষায়। আচ্ছা, কারণ আঞ্চলিক ভাষার একটা মাধুর্যতা এবং একটা ভাব মূর্তি, আপনি সেটাকে শুদ্ধ ভাষায় নিয়ে গেলেন, কনভার্ট করলেন, সেটা ফিলটাও তো সেটা আপনি পাবেন না। সেটা চর্চা করার চেষ্টা করলেও সেই মাধ্যমটা নেই যে আমি কাউকে বোঝাবো যে সেটা সুর হচ্ছে এটা। বা অনেক সময় আমার মা অনেক কথা বলেন যে এই গানের সুর তো এটা না, আমরা ছোটবেলায় এই গানের এই সুরটা দিয়ে গান করেছি, ধামাইল গান বা কীর্তন, এটাকে কনভার্ট করে এখন নেওয়া হয়েছে বিকৃতি সুর, এবং সেটাই প্রচলিত হচ্ছে বা শ্রুতের গায়ে গাওয়াসি আমরাও সেটা করছি। বিটু, একটু আপনার কাছে জানতে চাইবো যে লালনের মানে সাইজির গানের তো একটা আলাদা মেজাজ আছে, একটা আলাদা ধরনের একটা অনন্য একটা মাত্রা আছে। অনেকেই তো ফিউশন করার চেষ্টা করেন, অনেকেই নতুন যন্ত্রসঙ্গীতের মাধ্যমে বা একটু মডার্ন কম্পোজিশন করতে চায় আসলে। তো কি দেখছেন এখনকার প্রেক্ষাপটে যখন সাইজির গানগুলোকে নিয়ে ফিউশন হয় বা রিমেক হয় বা নতুন সঙ্গীত আয়োজন হয়, যেহেতু আপনি বলছিলেন যে একটা লালন খুলনা হিসেবে আপনার কাছে আপনার সুপরিচিতি আছে আর কি, আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন যখন সাইজির গান নিয়ে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করা হয়, তখন আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? নতুনত্ব দেয়াটা খুব বেশি আমার মনে হয় যে ভালো ব্যাপার বা খারাপ ব্যাপারের থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি শ্রুতিমধুর এবং দর্শক যদি সেই আদি, কারণ আমার মনে হয় লালন শাহের যে আদি কথা বা আদি সুর, সেগুলো কিন্তু প্রথম থেকেই মানুষের শোনা। এবং এখন আমি দেখেছি যে লালন শাহের গান যদি বিকৃতি করে বা সেই সুর বাদ দিয়ে গাওয়া হয়, এখনো অনেক সচেতন মানুষ শ্রোতা আছেন যে তারা সাথে সাথে সেটাকে প্রতিবাদ জানায় যে এই এমন কেন হলো বা এই লাইনটা এমন কেন হলো। তো এবং প্রত্যেকটা মহাজনের, ও যেমন বলছিল যে প্রত্যেকটা মহাজনের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং ভাষার দিক থেকেও কিন্তু অনেক আলাদা আলাদা আঞ্চলিক যে ভাষার ব্যাপার। তো লালন শাহেরও কিন্তু আঞ্চলিকতার কিছু কিছু কথা, যেমন কেমনে বা কমনে, আমরা এখন কেমনে গাই কেউ, কিন্তু এটার আঞ্চলিক ভাষা হচ্ছে কমনে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আঞ্চলিকতাটাকে বাদ দিয়ে একদম সাধু ভাষায় যেভাবে আমরা যখন মানে হয় না, গ্রামের গান অনেক সময় শহরে হয়ে যায়, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার কাছে মনে হয় যে ভাইয়া, যে আধুনিকতার ছোঁয়া বা যেটাই আনুক না কেন, কিন্তু গানের যে আদি সুর এবং আদি কথাটা, যে শব্দচয়নটা যদি ঠিক থাকে, কি তাতে যদি কম্পোজিশনে আপনার মিউজিক অ্যারেঞ্জমেন্টে যদি একটু ভিন্নতা হয়, সেটা যদি শ্রোতার কানে ভালো লাগে, আমার মনে হয় সেটাও সুন্দর। কিন্তু কোনো কিছু চেঞ্জ করে দিন শেষে ওটা টিকে থাকে না, আবার কিন্তু সেই আদির কাছে ফিরে যেতে হয়। আচ্ছা, আমরা খুবই সময় পাবো না, দুটো গান নিতে হবে। কে গাইবে আগে, তারপরে শেষ গান একজনের কাছে শুনে আমি করি, আপু হচ্ছে শেষ গানটা করবে। আমি আমাদের সিলেটের আরেক রত্ন ছিলেন প্রয়াত পাগল হাসানের একটি গান করার চেষ্টা করছি, শুনি। জি মাইনর। আমার সোনার জীবন নষ্ট করলাম
তোমার পানে চাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ওগো দোষ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া আমার সোনার জীবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া সোনার জীবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ওগো দোষ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া আমার করছি লাগো পাগল মাইরা সখরবা নয় সই বুঝাইয়া আমারে নিসলাই মনোপ্রাণ আই গো নিসলাই মনোপ্রাণ আমার করছি লাগো পাগল মাইরা সখরবা নয় সই বুঝাইয়া আমারে নিসলাই মনোপ্রাণ হাতর দারো আসমানর সান ফাইসলাম তোমায় পাইয়া হাতর দারো আসমানর সান ফাইসলাম তোমায় পাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ওগো দোষ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া চলনে বলনে গোজায় না তোমার ভিতর বোঝা সর্বধন সফিয়া গয়া আমি করছি তোর পূজা আই গো করছি তোর পূজা চলনে বলনে গোজায় না তোমার ভিতর বোঝা সর্বধন সফিয়া গয়া আমি করছি তোর পূজা পাগল হাসান হইছেন সুজা পীরিতের সেল খাইয়া পাগল হাসান হইছেন সুজা প্রেমের ডান্ডা খাইয়া বা হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ওগো দোষ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া আমার সোনার জীবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া সোনার জীবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ওগো দোষ দুয়ারি মাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া ভাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া অসংখ্য ধন্যবাদ। খুব বেশি সময় নেই, ছোট্ট করে একটা প্রশ্ন নিব, তারপরে গান শুনতে শুনতে চলে যাবো ভিডিওর। এই দুজনই জিকে একজন অ্যান্সারটা করতে পারেন, দুজনই করতে পারেন, ছোট্ট করে শুনবো। সেটা হচ্ছে যে এই যে আধুনিক সঙ্গীতের ভিড়ে আসলে লোকগানকে বাঁচিয়ে রাখার জন্য, নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার জন্য আসলে কি কি উদ্যোগ নেওয়া দরকার,
একটা একটা করে উত্তর দিতে পারেন, যদি একটা আমি নতুন শুনতে চাই। প্রজন্মের কাছে এই যে একটু আগে আপনি বললেন, আমরা বললাম যে আদি সুর এবং লিরিক্স, আমরা গুগলে অনেক সময় ভুল লিরিক্স পাই। শুদ্ধ সঙ্গীত, শুদ্ধ সুর এবং সঠিক লিরিক্স যদি থাকে, একটা শিল্পীর মাধ্যমে গানটি বাঁচিয়ে থাকবে অনেকদিন, সেটা আমি মনে করি। ওকে, বিউটি। ওর কথা ধরে বলতে চাই যে আসলে আমাদের যে আদি সুর এবং বিভিন্ন অঞ্চল ভেদে যে সকল মহাজনের গান, আমরা যেন সঠিক সুর এবং সঠিক কথাগুলো দর্শকের সামনে তুলে ধরতে পারি, সেটার প্রত্যেকটা শিল্পীর দায়িত্বর জায়গা থেকে যদি প্রত্যেকটা শিল্পী মনে করে যে না এটা আমার দায়িত্ব, আমি যেহেতু আমার লোকগানকে, লোকধারার গানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তো একমাত্র শিল্পীরা পারে কিন্তু চাইলে যে আমি আমার আদি কথাটা এবং আমাদের মহাজনরা কি বলতে চেয়েছে সেই সুর এবং কথা ঠিক রেখে যদি গান করি, আমাদের মধ্যে দায়িত্বটা বর্তায় আসলে। এবং যে সকল ইনস্টিটিউট আছে বা যারা গান নিয়ে আমাদের লালন সাহেব বলেন, হাসান রাজা বলেন, রিসার্চ করছে, তাদের কাছ থেকে আমি শুদ্ধটা জেনে নিলাম যে এই কথাটা। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আসলে শেষ গান বিউটি আপনার কণ্ঠে শুনতে চাই, আমি ছোট করে বিদায় নিচ্ছি। দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। লালন সাহেবের গান দিয়ে শেষ করতে চাই। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার